অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। ঘামে ভিজে গেল তার সারা শরীর, হাত পা অবশ হয়ে এলো। তিনি লুটিয়ে পড়লেন বারান্দায়। আতঙ্কে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে অবনীবাবুর দু চোখ। হাঁ করা মুখটা চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছে অসহায় আর্তনাদে। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। তমলুক টকিসে আজ আপনার জন্যে গ্রাম বাংলার এক অন্যরকম ভূতের গল্প, শেষ ডেলিভারি। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, শেষ ডেলিভারি। গল্প পাঠে আমি সুমিত। ব্যাগ থেকে ছাতা বের করে ঝাঁঝিয়ে উঠল হারু। বারবার ঘড়ির দিকে তাকালে কি ঘড়ির কাঁটা ঘোড়ার মতো দৌড়বে? বৃষ্টির বেগ ভালোই বাড়ল, সাথে ঘন ঘন বাজ পড়ছে। হারু একটু থেমে আবার বলল, আগেই বললাম আজ এই বৃষ্টির রাতে একটু খিচুড়ি আর ডিম ভাজা করে দিই না। তা কেন মুখে লাগবে? ওনার কি যত সব চাইনিজ খাওয়ার ইচ্ছে হয়েছে। ভালো কথা কানে ঢুকবে কেন? বুড়ো বয়সে শখও কম নয়। দুর্গাপুর থেকে কিছুটা দূরে এই পুরনো বাড়িতে একা থাকেন অবনী ভট্টাচার্য। পাড়াপড়শিদের কাছে তিনি অবনী জেঠু বা দাদু বলেই পরিচিত। অবনীবাবুর মাথা জোড়া টাক ঘিরে কয়েক গোছা চুল, তাও সেগুলো পেকে সাদা হয়েছে। চোখে মোটা ফ্রেমের চশমা, সাদা গোঁফ, পরনে হাফ হাতা সুতির কুর্তোগুলো ঝুলে থাকে ভুঁড়ির উপরে। অবনীবাবুর বয়স কম করে 70 ছাড়িয়েছে। স্ত্রী মারা গিয়েছেন বছর 5 হলো। এক মেয়ে বিয়ে করে স্বামীর সাথে চলে গিয়েছে ব্যাঙ্গালোর, আশা বলতে ওই পুজোর সময়। ছোট মেয়ে মানে অবনীবাবুর একমাত্র নাতনি বর্ষাকে নিয়ে আসে কয়েকটা দিন কাটিয়ে আবার ফিরে যাওয়ার তাড়া, কারণ বাইরের কোম্পানিগুলোতে আবার বেশি দিনের ছুটিও পাওয়া যায় না। তাই এই বাড়িতে অবনীবাবুর একমাত্র ভরসা হারু। আজ প্রায় 20 বছর ধরে হারু এই বাড়িতে কাজ করছে। সকালে এসে সারা দিন থাকে সে, সন্ধ্যায় রান্না করে দিয়ে বাড়ি যায়। ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা সব দায়িত্ব তার। স্ত্রী মারা যাওয়ার পর অবনীবাবুর দুবেলার খাওয়ার হারুই রেঁধে দেয়। খাওয়ায় বিশেষ বৈচিত্র্য নেই বললেই চলে। তার জন্যে হারুকে দোষ দিয়ে লাভ নেই, যেমন পারে সেরকমই চেষ্টা করে বেচারা। তাই অবনীবাবু বিনা বাক্য ব্যয়ে খেয়ে নেন। গিন্নির হাতে সুস্বাদু পদগুলো মনে পড়লে তার জিভ আর চোখ দুয়ের জলই সামলানো দেয়। স্বাদ বদলানোর জন্যে অবনীবাবু মাঝে মধ্যে দোকান থেকে খাওয়ার আনিয়ে নেন। মেয়ে জানতে পারলে খুব বকাবকি করবে, তাই প্রথম প্রথম কাউকে না জানিয়ে খাওয়ার আনাতেন। কিন্তু হারুর চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। ধরাও পড়ে গেলেন বেশ কয়েকবার। তাই এবার থেকে খাওয়ার অর্ডার করলে হারুকে জানিয়েই করেন। তা না হলে হারু যদি ফোনে মেয়েকে জানিয়ে দেয় তখন এক বিপদ। আজ দুপুরে হারু বানিয়েছিল ডাল, বরবটি ভাজা, চারাপোনার ঝোল আর ভাত। খেয়ে অবনীবাবুর মুখটা কেমন তেতো হয়ে গেল। তখনই ঠিক করলেন আজ রাতে এই অখাদ্য খাওয়ার আর নয়। কয়েক মাস হলো এলাকায় একটা নতুন চাইনিজ দোকান খুলেছে। খাওয়ারও বেশ ভালো বানায়। রাতে বৃষ্টির সম্ভাবনা আছে, চাইনিজ খাওয়ারটা জমবে ভালো। তাই হারুকে রাতের রান্না করতে বারণ করলেন অবনীবাবু। 8টা নাগাদ দোকানে ফোন করে অর্ডার দিয়ে দিলেন চিকেন চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান বোনলেস। এখন শুধু খাওয়ারের জন্য অপেক্ষা। অবনীবাবুর চোখ দুটোটাই বারবার চলে যাচ্ছে ঘড়ির দিকে। দোকানটার সব ভালো, শুধু একটাই সমস্যা, খাওয়ারের জন্য বড্ড অপেক্ষা করতে হয়। অবনীবাবুর বাড়ি থেকে সামান্য দূরেই দোকানটা। কর্মচারী বিশেষ নেই। মালিক বাইরের টেবিলে বসে অর্ডার নেয় আর 2জন ছেলে খাবার বানায়। দোকানের সামনে চেয়ারে বসা লোকদের খাবার পরিবেশন করে যদু। কখনো অর্ডার থাকলে সেগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাকও করতে হয়। এখন আবার অর্ডারটাও বেশ হয়। এরই ফাঁকে ভিড় একটু কমলে যদু একে একে হোম ডেলিভারি দিয়ে আসে, তাই খাবার পৌঁছতে বেশ দেরিও হয়। এমন অবস্থায় অবনীবাবু
মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়েন, বারবার ফোন করেন দোকানে। মাঝে মধ্যে ঝগড়াও বেঁধে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে অবশেষে অবনীবাবু দোকানে ফোন করলেন। কি ব্যাপার বলো তো, খাবারটা আজ পাবো না না খেয়ে থাকতে হবে? অবনীবাবু গর্জে উঠলেন। আজ খুব চাপ জেঠু, একটু দেরি হবে। আকাশের অবস্থা দেখেছেন তো? নির্দ্বিধায় জানিয়ে দিল দোকানের মালিক রতন। একটু দেরি? হ্যাঁ, 9টা বাজতে চললো, আর কত দেরি রে বাবা? অর্ডার নেওয়ার সময় বলতে পারো না? আরো একটু অপেক্ষা করতে হবে জেঠু। জানিয়ে দিয়ে ফোন কাটল রতন। অবনীবাবু রেগে লাল, গজগজ করতে করতে বসলেন সোফায়। আর বারবার চোখ যাচ্ছিল ঘড়ির দিকে। এখন রাত 9:30। আর অপেক্ষা নয়, বেশ খিদেও পেয়েছে। রাগে গজগজ করতে করতে ফ্রিজ খুলে সকালের বাড়তি খাবারগুলো গরম করবেন বলে গ্যাস জ্বালালেন। একটু পরে খাবার নিয়ে এসে টেবিলে খাবার রেখে অবনীবাবু ফোনটা হাতে তুললেন। অর্ডারটা ক্যান্সেল করতে হবে, প্রতিজ্ঞা করলেন এই দোকানে আর কোনো দিন খাবার অর্ডার করবেন না। ফোনও লাগালেন দোকানে। রতন ফোনটা তুলতেই বলতে শুরু করলেন, বাবা রতন, তুই আমার অর্ডারটা ক্যান্সেল। অবনীবাবুকে থামিয়ে রতন ডুকরে কেঁদে উঠল। জেঠু, জেঠু সর্বনাশ হয়ে গেছে। যদু আপনার খাবার নিয়েই বেরিয়েছিল বাস স্ট্যান্ডের কাছে, ওর সাইকেল ট্রাকের নিচে পড়েছে। অবনীবাবু স্তম্ভিত হয়ে গেলেন। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। কতই বা বয়স ছেলেটার? 17 কি 18 হবে। অবনীবাবু নরম গলায় জিজ্ঞেস করলেন, যদু এখন কোথায় বাবা? যদু আর নেই জেঠু, যদু আর নেই। বলে গলা ছেড়ে কাঁদতে কাঁদতে রতন ফোনটা কেটে দিল। অবনীবাবু চুপ হয়ে সোফায় বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। বুকটা কেমন যেন ধক ধক করছে। খাওয়ার মাথায় উঠেছে। বারবার মনে হচ্ছে ছেলেগুলোকে খাওয়ারের জন্য অত তাড়া না দিতেও পারতেন। অল্প বয়সে ছেলেটা বেঘরে মারা পড়ল। সামনের ভাতের থালাটা নামিয়ে অবনীবাবু বেশ কিছুক্ষণ এইভাবে চুপ করে বসে রইলেন। বাইরে বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বাজও পড়ছে। পাড়া নিশ্চুপ। ছোট্ট শহরে এমনি তাড়াতাড়ি রাত নেমে আসে, তার উপর আজ এই বৃষ্টি। ঘরের বাইরে এক টানা ব্যাঙ ডেকে চলেছে। অবনীবাবুর হুঁশ ফিরল ডোরবেলের আওয়াজে। এই ঝড় জলের রাতে আবার কে এলো? অবনীবাবু তাড়াতাড়ি সদর দরজার দিকে এগোলেন। দরজাটা খুলে রাস্তা লাগোয়া বাইরের বারান্দায় তিনি কাউকে দেখতে না পেয়ে দু একবার কে কে বলে চিৎকারও করলেন, কিন্তু কোনো উত্তর এলো না। তাহলে কি তিনি ভুল শুনলেন? বাইরের গ্রিলের গেটটাও খোলা। আরও হয়তো বাড়ি যাওয়ার সময় বৃষ্টির জন্যে তাড়াহুড়োয় গেটটা লাগাতে ভুলে গেছে, নাকি সত্যি কেউ এসেছিল। অবনীবাবু ধন্দে পড়ে গেলেন। বৃষ্টির ছাঁটে ভিজে গিয়েছে বারান্দা। গাছের পাতায় অশরীরী দীর্ঘ শ্বাসের মতো শব্দ তুলে বইছে দমকা হাওয়া। চৌকাঠ পেরিয়ে একটু এগিয়ে যেতেই অবনীবাবুর পায়ে যেন কি একটা ঠেকল। নিচের দিকে তাকিয়ে অবনীবাবু যা দেখলেন তাতে তার শীত দাঁড়া বেয়ে একটা স্রোত নেমে এলো। প্লাস্টিকে মোড়া দুটো খাওয়ারের সাদা বাক্স। মুখ তুলে অবনীবাবু এদিক ওদিক তাকালেন। তারপর টলমল পায়ে বারান্দার রেলিং পর্যন্ত এগিয়ে গেলেন। বৃষ্টির জলে তার চশমাটা ভিজে যাচ্ছে। এক টানে চশমাটা খুলে তিনি বিস্ফোরিত চোখে দেখলেন কেউ একজন যেন সাইকেল চড়ে বাড়ির সামনের গলিটা থেকে বড় রাস্তায় গিয়ে উঠেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ঝাপসা অবয়ব দেখা যাচ্ছে। ছেলেটাকে অবনীবাবু খুব ভালো করেই চেনেন, যদু। অবনীবাবুর মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। ঘামে ভিজে গেল তার সারা শরীর। হাত পা অবশ হয়ে এলো। তিনি লুটিয়ে পড়লেন বারান্দায়। আতঙ্কে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে অবনীবাবুর দু চোখ। হাঁ করা মুখটা চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছে অসহায় আর্তনাদে। তার মাথার কাছে পধরা পড়ে রইল স্বাদের চাইনিজ ডিনার। পরের দিন সকালে হারু এসে বারান্দায় অবনীবাবুর নিথর দেহ দেখতে পায়। ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে গেল, কি বলিস?
বলল রতন। আর সন্ধেয় রতন দোকান খোলেনি। বুকের ওপর কে যেন একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। মন মেজাজ ভালো নেই, রাতে ঘুমও আসেনি। জেঠু যে এইভাবে মারা যাবে তা আর তুমি কি করে বুঝবে বলো রতনদা? পাশ থেকে বলল যদু। আরে আমরা তো জেঠুকে একটু ভয় দেখাতে গিয়েছিলাম। খাওয়ার অর্ডার করলে জেঠু বারবার ফোন করে তাগাদা দিত, তাই মাঝে মধ্যে ভিড়ের মধ্যে মাথা গরমও হয়ে যেত। তাই তো ভাবলাম জেঠুকে একটু জব্দ করি। তোর দুর্ঘটনার খবরটা ভাবলাম জেঠুকে জানাবো। তুই সব ডেলিভারি সেরে শেষে জেঠুর বাড়িতে খাবারটা রেখে চলে আসবি, যেন তোকে দেখতে না পায়। জেঠু দারুণ চমকাবে, তারপরে ঠিক সব বুঝতে পারবেন। পরের দিন সকালে আমি গিয়ে পেমেন্ট নিয়ে আসবো। জেঠু বকাবকি করলে আমি ক্ষমাও চেয়ে নিতাম, কিন্তু এরকম একটা কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি রে যদু। যদুর বাড়ির উঠোনে দাঁড়িয়ে রতন কথাগুলো বলছিল। কিছুক্ষণ চুপ করে রতন ঘড়ি দেখল, তারপর বলল, আসি রে, সাবধানে থাকিস। কাল ভাবছি দোকান খুলবো, ঠিক সময় চলে আসিস। যদুও ঘাড় নাড়ল। আকাশে ঘন মেঘের আড়ালে চাঁদ লুটিয়ে পড়েছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে মনে হয়। এক টানা ব্যাঙের ডাক ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। রতন চলে যাওয়ার পর যদু ঘরে ঢুকতে গিয়ে দেখে বাড়ির বাঁ পাশে ঝোপটার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। জমাট বাঁধা অন্ধকারে সে প্রায় মিশে গিয়েছে। যদুর গাটা ছমছম করে উঠল। কে কে ওখানে? কাঁপা গলায় প্রশ্ন করল যদু, কিন্তু ছায়ামূর্তি উত্তর না দিয়ে ওই একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে রইল। এক অজানা ভয়ে যদুর গলা শুকিয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে আরেকবার জিজ্ঞেস করল, কি রে, কি চাই? এবারে ছায়ামূর্তি ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। ল্যাম্পপোস্টের ওই আবঝা আলোয় সেই মাথা জোড়া টাক, মোটা ফ্রেমের চশমা, সাদা গোপ আর পুড়ি দেখে যদু চিনতে ভুল হলো না। তার দু চোখ কপালে ওঠার জোগাড়, হাত পা নড়ার শক্তিটুকুও নেই। ভয়ার্থ চিৎকারটা তার বুকেই চাপা পড়ে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। শোঁ শোঁ শব্দ তুলে ঝোড়ো হাওয়ার বেগ বাড়ল। দেখতে দেখতে বৃষ্টির বড় বড় ফোঁটায় বাড়ির সামনে রাস্তাটা ভিজে গেল। ছায়ামূর্তিটা ঝোপের আড়ালটা ঠেলে দ্রুত গতিতে এগিয়ে আসছে যদুদের বারান্দার খুব কাছে। অন্ধকারে জল জল করছে তার চোখ দুটো, যে চোখে সীমাহীন প্রতিশোধের ছাপ। হয়তো এটাই যদুর শেষ ডেলিভারি ছিল। আপনারা শুনছিলেন গ্রাম বাংলার এক অন্যরকম ভূতের গল্প, শেষ ডেলিভারি। গল্পটা ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, টিম তমলুক টকিসের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করে যান। আসছি নতুন গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার।